বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি সহ ইসি সদস্যদের সাক্ষাৎ। আজই রেকর্ড হচ্ছে ভোটের তফসিল। সুষ্ঠু নির্বাচনে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব বললেন উপদেষ্টা রিজওয়ানা। উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলন ডেকেছেন বেলা ৩টায়। একই পথে হাঁটতে পারেন মাহফুজ আলমও। ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। ঢাকা ১১তে নাহিদ আর রংপুর ৪-এ লড়বেন আক্তার। সংস্কারের পক্ষে থাকলে বিএনপি জামায়াতের বিদ্রোহীরাও পাবেন মনোনয়ন। যারা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন, ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি। মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা বরিশাল থেকে গ্রেপ্তার। মুখ দেখা না যাওয়ায় শনাক্ত করতে বেগ পাচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত। এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকেন নির্বাচন কমিশনের সদস্যরা। সাক্ষাতের পরেই কমিশনের সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় জাতীয় নির্বাচনের তফসিল। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ। তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন তিনি। তাছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও থাকবে দিক নির্দেশনা। রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা এবং নির্বাচন পরিচালনার বিধিমালার সংশোধনী গেজেটও দেখা হতে পারে শিগগিরই। দর্শক, রাষ্ট্রপতির সাথে সিইসির বৈঠকের খোঁজ খবর রাখছেন আমার সহকর্মীরা। আমার সহকর্মী লাভলি বিথি প্রথমে আমার সাথে যুক্ত হয়েছেন। বঙ্গভবনের বাইরে থেকে তিনি যুক্ত হয়েছেন। বিথি, রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে গিয়েছেন, যেমনটা আমরা জানাচ্ছিলাম একটু আগে। ভেতরে কোনো আপডেট কি আপনার কাছে রয়েছে কিনা জানাবেন। ইশরাত, আপডেট কিন্তু এখনও নেই। তার কারণ হচ্ছে ভেতরে কি কথা হচ্ছে, কি কি আলোচনা হচ্ছে সেসব কিন্তু এই মুহূর্তে বলা যায় না। কারণ শুরু থেকে তফসিল ঘোষণার যে তারিখ, পুরো বিষয়বস্তু সেসব নিয়ে বেশ কঠোর গোপনীয়তা রক্ষা করছে নির্বাচন কমিশন, যার কারণে এখনই আপডেট কিছু দিতে পারছে না। তবে যেহেতু রাষ্ট্রপতিকে নির্বাচন সম্পর্কিত সব বিষয় প্রস্তুতি সব কিছু সম্পর্কে অবহিত করছেন এবং অবহিত করার পর বৈঠকটি শেষ হওয়ার পর নির্বাচন কমিশনে যাবেন প্রতিনিধি দলটি এবং সেখানে গিয়ে বাংলাদেশ টেলিভিশনের কাছে তফসিল দিয়েছে, সেটি রেকর্ড করা হবে এবং আজকে সন্ধ্যা অথবা আগামীকালকে নাগাদ এই তফসিল ঘোষণা অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচন করা হবে সেই দিনক্ষণ চূড়ান্ত করা হবে। সাধারণত রাষ্ট্রপতির কাছে যে যে বিষয়গুলো তুলে ধরে একটু হচ্ছে ভোটের প্রস্তুতি, ভোটার তালিকা, নির্বাচনী কর্মকর্তা যারা আছে কাদেরকে এবার নেওয়া হয়েছে, এই বিষয়গুলো যেমন তুলে ধরা হয় তেমনি এবার যেহেতু গণভোট এবং পোস্টাল ব্যালট নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই বিষয়গুলো তার জন্য নির্বাচনে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয়েছে, আইনের বিধিতে সংশোধন করা হয়েছে, সেই বিষয়গুলোকেও তুলে ধরা হবে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যেহেতু নির্বাচন কমিশন এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো অপ্রীতিকর সহিংস ঘটনার যেন সম্মুখীন হতে নয় তার জন্য বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছে, সেই বিষয়ে তুলে ধরবে। যেমন ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে, বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বেশ কয়েক স্তরের পদক্ষেপ তারা নিয়েছে, সেই সম্পূর্ণ ওভারঅল সামগ্রিক বিষয় তুলে ধরা হবে রাষ্ট্রপতির কাছে। ইশরাত। দর্শক, আগারগাঁও নির্বাচন কমিশনের বাইরে থেকে আমার আরেক সহকর্মী দেখতে পাচ্ছি, সহকর্মী তানভীর মৌসুম আমার সাথে যুক্ত আছেন। তানভীর, সিইসির ভাষণ রেকর্ড হবে আজ, সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা, কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? এরশাদ, এই মুহূর্তে সেরকম কোনো কর্মচাঞ্চল্য আসলে দেখা যাচ্ছে না, তবে একটি ঘোষণা অনুযায়ী বা পূর্ব যে নির্ধারিত যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী বলা হচ্ছে যে হতে পারে সেটি হচ্ছে 4টায় বিকেল 4টায় এই সিইসির ভাষণটি, এই তফসিল সংক্রান্ত যে ঘোষণা এবং ঘোষণা সংক্রান্ত যে ভাষণ, সেই ভাষণটি রেকর্ড হতে পারে এবং এরপর আসলে রেকর্ড হওয়ার পরই যে সেটা তারপরই ঘোষণা করা হবে বা সেটি যে অবমুক্ত করা হবে সেই ভাষণটি, বিষয়টি তাও নয়। কারণ আমরা দেখেছি যে আসলে নির্বাচন কমিশন আসলে তারা একটি দিনক্ষণকে কিন্তু আসলে নির্দিষ্ট করেনি, তবে
এটি তারা বলেছেন যে এ সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা হয়ে যাবে। এবং আমরা দেখেছি যে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সেখানেও তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে বর্তমানে কমিশন বর্তমানে ভোটের ট্রেনে উঠে গেছে। এবং এর আগেও আমরা দেখেছি, আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদের সাথে, তিনি বলেছেন যে এই বুধবার অথবা বৃহস্পতিবার এই 2 দিনের কোনো একদিনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা দেখেছি যে এর আগে বহুবার কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি যেরকম বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার এর আগে বিভিন্ন কর্মসূচিতে কিন্তু বলেছেন যে ডিসেম্বরের 2য় সপ্তাহে তফসিল এই বিষয়টি। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এর মধ্যে কিন্তু আপিল বিভাগ একটি তাদের যে সিদ্ধান্ত দিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বাগেরহাটের যে 4টি আসন এবং গাজীপুরের 5টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনকে কিন্তু পুনর্বহাল রেখে কিন্তু আসলে আপিল বিভাগ রায় দিয়েছে। এবং রিটকারীদের যিনি আইনজীবী তিনি বলেছেন যে 24 ঘন্টার মধ্যে যদি গ্যাজেট প্রকাশিত করা না হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন আদালত অবমাননা করবে, এমনটি কিন্তু বলা হয়েছে। সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেয় সেটি এখনই বলা যাচ্ছে না, কারণ এর মধ্যে আমরা দেখেছি যে আসলে এই কমিশনের যে তফসিল, সেই তফসিল নিয়ে যেহেতু এখনও তারা নির্দিষ্ট করে কিছু বলেননি, শুধু তফসিলে এই বক্তব্যে বা ঘোষণায় সিইসির যে বক্তব্য, জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেখানে আসলে কি কি বিষয় উত্থাপিত করা হবে, কি কি বিষয়ে বলা হবে সে বিষয়টি চূড়ান্ত হয়েছে। এবং তার মধ্যে থাকবে যে সকল পক্ষের সহযোগিতা চাওয়া হবে। এবং এই যে সহযোগিতা যে চাওয়া হবে এটি কিন্তু আসলে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তারা একটি বিশাল কর্মযজ্ঞে হাত দিয়েছেন, সময় খুবই কম এবং তারা বেশ কিছু এবার অনেকগুলো চ্যালেঞ্জ তারা মোকাবিলা করছেন যেগুলো আগের কোনো নির্বাচনে ছিল না। সেই ক্ষেত্রে তাদের জন্য একা এই পাহাড় সম যে কাজটি সেটি তাদের পক্ষে এককভাবে করা সম্ভব হয় না, সবারই আসলে সহযোগিতা লাগবে। আমরা আসলে অপেক্ষা করছি যে এই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে যখন পুরো কমিশন আবার নির্বাচন ভবনে আসবেন, ফিরে আসার পর আসলে তখন আমরা কিছুটা হলেও আঁচ করতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে তানভীর। রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, অন্তর্বর্তী সরকারের কাজগুলোকে জনগণকে স্বাগত জানানো উচিত, তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলে স্বীকার করেন উপদেষ্টা। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে সবচেয়ে বড় দায়িত্ব সঠিক নেতৃত্ব নির্বাচন করা। ক্ষমতা পেয়ে যা খুশি করা যাবে এমন মানসিকতা পরিহারের আহ্বান জানান তিনি। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে কাজ করছে সরকার। A strong human rights culture requires an independent judiciary. For the first time in the history of Bangladesh, we have made law for the establishment of a separate Supreme Court Secretariat. All things can't be done in 1 year. You have to allow the governors some time to demonstrate positive impacts of their work. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারে থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ পদত্যাগ করতে যাচ্ছেন। দুপুর 3টায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে স্পষ্ট করতে পারেন পদত্যাগের বিষয়টি। এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সেখানে পদত্যাগের বিষয়টিও ওঠে। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় সহ উপদেষ্টা পরিষদের অনেকে এই ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর 2 ছাত্র প্রতিনিধির উপদেষ্টার সরকারে থাকা উচিত হবে না। গত বছরের 5 অগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর 8 অগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারের জায়গা পান তারা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের ঘোষণাও আসতে পারে শিগগিরই। দর্শক, সচিবালয়ে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন, তার কাছ থেকে সেখানকার আপডেট জানার চেষ্টা করব। স্বপন, উপদেষ্টা আসিফ মাহমুদ কি পদত্যাগের ঘোষণা দিতেই সংবাদ সম্মেলন ডেকেছেন কিনা, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা, এবং আরেক উপদেষ্টা মাহফুজ আলম, ওনার বিষয়ে কোনো নিশ্চিত খবর পাওয়া গেল কিনা? যেটি হলো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে আজকে জরুরি সংবাদ সম্মেলনটি ডেকেছেন, আমরা তার অফিসে দীর্ঘক্ষণ ধরে খবর নিয়েছি। সেখানে আমরা ধারণা যেটি পাচ্ছি সেটি আসলে পদত্যাগের বিষয়ে ওনার একটা ঘোষণা হয়তো আসতে পারে। এর আগে গত 2 সপ্তাহে তিনি 2টি ব্রিফিং করেছিলেন, সেটা যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআরডি মন্ত্রণালয়। সেখানে কিন্তু সংবাদ সম্মেলনের বিষয়ে কোন বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সেটি উল্লেখ করা ছিল। তো আজকেরটাই কোনো উল্লেখ নেই, এবং আমরা এখানে যতটুকু
খবর জানতে পাচ্ছি তিনি পদত্যাগের বিষয়ে কথা বলতে পারেন, স্পষ্ট করতে পারেন। এর আগেও কিন্তু তিনি যে সংবাদ সম্মেলনগুলো করেছিলেন সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে তিনি কবে পদত্যাগ করবেন, যেহেতু তিনি ঢাকা 10 এবং কুমিল্লার যে মুরাদনগর সেই দুটি আসন থেকে নির্বাচন করার এক ধরনের প্রস্তুতি তার অনেক দিন থেকেই আছে এবং এই দুটি আসনে তিনি বিশেষ বরাদ্দও দিয়েছেন মন্ত্রণালয়ের থেকে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু বলেছিলেন যে তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। আজ হয়তো সেই বিষয়টি স্পষ্ট করবেন। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছি, এখন পর্যন্ত তিনি মন্ত্রণালয়ে আসেননি। তো তিনি হয়তো সংবাদ সম্মেলনের আগে আগেই চলে আসবেন। তারপরে আসলে জানা যাবে যে তিনি আজকে কি ঘোষণা দিচ্ছেন সেটি তিনি স্পষ্ট করবেন। আর মাহফুজ আলমের কথা যদি বলি, আমরা তথ্য মন্ত্রণালয়ের খোঁজ খবর নিয়েছি, সেখানে আসলে তিনি গত এক সপ্তাহে মানে এই সপ্তাহে তিনি আসলে তথ্য মন্ত্রণালয়ে আসেননি। আজকে কখন আসবেন এই বিষয়টিও নিশ্চিত না এবং তিনি কোনো সংবাদ সম্মেলনে ঘোষণা দেননি। তো যেটি হলো যে উনি তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 2 সে জায়গায় তিনি কিন্তু নির্বাচনী কার্যক্রম করেছেন, প্রচারণা চালিয়েছেন। তিনি আসলে পদত্যাগ করবেন কিনা এটা নিয়ে স্পষ্ট না এবং তিনি কোনো ঘোষণাও সেভাবে বলেননি যে তফসিলের আগে পদত্যাগ করবেন কি করবেন না। এর আগে যখন উপদেষ্টা পরিষদ থেকে তাকে বলা হয়েছিল পদত্যাগের বিষয়ে সেপ্টেম্বরে, তখন আমরা যতটুকু জেনেছিলাম তখন তিনি বলেছিলেন যে তিনি ইলেকশন নাও করতে পারেন এবং তিনি এই সরকার অন্তর্বর্তী সরকারের যতদিন মেয়াদ আছে সে পর্যন্ত থেকে যেতে চান। তবে গতকাল জ্যেষ্ঠ উপদেষ্টাদের সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে তফসিলের আগে 2 ছাত্র প্রতিনিধি যে উপদেষ্টা আছেন তাদের পদত্যাগের বিষয়ে বলা হয়েছে। তো আমরা এখন অপেক্ষা করছি আসিফ মাহমুদের ব্রিফিং এ তিনি আসলে কি বলেন। আসিফ মাহমুদ 8 আগস্ট 2024 সালের তিনি শপথ নিয়েছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে। পরে তিনি শ্রম উপদেষ্টার দায়িত্ব পান এবং তারপরে তিনি শ্রম উপদেষ্টার পদ ছেড়ে এলজিআইডি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর মাহফুজ আলম আপনার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরে নাহিদ ইসলাম পদত্যাগের পরে তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব পান। তো আমরা এখন আসলে অপেক্ষা করছি আসিফ মাহমুদের বিষয়ে তিনি আসলে সংবাদ সম্মেলনে কি ঘোষণা দেন, পদত্যাগের বিষয়ে কত স্পষ্ট করেন, কোন দল থেকে নির্বাচন করবেন কিনা। নিশ্চয়ই আমরা সেই সংবাদ সম্মেলনটি কভার করার চেষ্টা করব এবং দর্শকদের সেই আপডেট জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে স্বপন। 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়। তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপি থেকে ঢাকা 11 আসনে প্রার্থী নাহিদ ইসলাম, ঢাকা 18-তে নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 9-এ তাসনিম জারা, রংপুর 4-এ আক্তার হোসেন, পঞ্চগড় 1-এ সার্জিস আলম, কুমিল্লা 4 আসন থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী 6-এ আব্দুল হান্নান মাসুদ, নরসিংদী 2 থেকে সরওয়ার তুষার নির্বাচন করবেন। এ সময় এনসিপির প্রার্থীদের গণভোটে হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইনের আহ্বান জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, সংস্কারের পক্ষে থাকা বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের এনসিপির প্রার্থী করা হবে। দলটি ঢাকা 10 সহ অনেকগুলো আসনে প্রার্থী দেয়া হয়নি। দ্বিতীয় ধাপে আরও কিছু প্রার্থী ঘোষণা হবে। প্রার্থীদের তালিকা এখন ঘোষণা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম, ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম, কুমিল্লা 4 হাসনাত আবদুল্লাহ। সংস্কারের যে কার্যক্রমগুলো রয়েছে যেগুলো ভাগ হতে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাবো যাতে জনগণের সামনে সে বিষয়গুলো স্পষ্ট হয়। আমাদের রাজনীতিতে নির্বাচনীতে সংস্কৃতি আমরা জানি, কিন্তু আমাদের দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের এবং সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। রাজধানীর রিভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। হাসপাতালে প্রতিদিন অন্তত 5-6টি পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসনের। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এই মুহূর্তে তার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনি চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। লিভারের কারণে পেটে জমা পানি কমাতে ডাইউরেটিক্স দিলে চাপ পড়ছে কিডনির ওপর, বাড়ছে ক্রিটিনিন। আবার কিডনি বাঁচাতে ফ্লুইড দিলে বেড়ে যাচ্ছে লিভারের সমস্যা। এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ। বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজন শারীরিক অবস্থার উন্নতি। তাই ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় চিকিৎসকরা।
দর্শক, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ আপডেট জানার চেষ্টা করব। এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আজকে কি বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকের কাছ থেকে কোনো প্রকার ব্রিফিং আমরা পেতে পারি কিনা, এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কোনো আপডেট কি তার চিকিৎসকরা জানিয়েছেন কিনা জানাবেন। ইশরাত, আমরা সকাল থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছি এবং প্রত্যেক ঘন্টায় চেষ্টা করেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরের যে অবস্থা বা সর্বশেষ অবস্থাটুকু দেশবাসীর সামনে তুলে ধরার। তবে এখনো পর্যন্ত আমরা বিএনপির পক্ষ থেকে কিংবা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বা যে চিকিৎসকদের বোর্ডটি রয়েছে তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত সর্বশেষ কোনো আমরা তথ্য পাইনি। হয়তো আশা করছি আমরা আজকে দিনের মধ্যে হয়তো সন্ধ্যা বা বিকেলের দিকে তারা আনুষ্ঠানিকভাবে হয়তো ব্রিফিং করবেন এবং তখন আমরা সর্বশেষ তথ্যটুকু জানতে পারবো। তবে এখন পর্যন্ত আপনি যে এর আগে বলছিলেন যে খালেদা জিয়ার আসলে চিকিৎসার যে জটিলতা তৈরি হয়েছে, এটি আমরা কিন্তু চিকিৎসকের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আসলে খালেদা জিয়ার মূলত কিডনি এবং লিভারের যে সমস্যাটুকু দেখা দিয়েছে কিংবা এই যে বিপরীতমুখী যে জটিলতা, সেই অবস্থার কারণে চিকিৎসকরা আসলে কিছুটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছেন। একদিকে যেমন তারা লিভারের চিকিৎসার জন্য তারা যখন ট্রিটমেন্ট করছেন তখন কিন্তু কিডনির পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, আবার কিডনির সমস্যা সমাধানের চেষ্টা করলে সেখানে আবার লিভারের সমস্যা হয়ে যাচ্ছে। তো এই যে একটা জটিল পরিস্থিতির মধ্যে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন কিংবা তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে দ্রুত কিভাবে বেগম জিয়াকে সুস্থ করে তোলা যায়, কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে আসলে সেভাবে আমরা আশার বাণী এখনো শুনতে পাইনি যে কোনো খালেদা জিয়ার এখনো যে শারীরিক অবস্থা সেটিকেও আসলে অবনতিও হয়নি, এখনো উন্নতও হয়নি। তারা বলছে উন্নতিও হয়নি, ফলে বলা যায় যে এখনো পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হয়তো আজকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করলে পরবর্তীতে শারীরিক কন্ডিশন কি সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানা যাবে। ধন্যবাদ আপনাকে ফয়সাল। দর্শক, গণহত্যায় উস্কানি দেওয়ার মামলায় ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি যাব তার বক্তব্যে। পূর্ব অনুমতি আইনে বলা হয়েছে যে পূর্ব অনুমতি যদি তারা পায় তাহলে ট্রাইব্যুনাল সেই বিদেশি আইনজীবীকে এখানকার আসামিদের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য পারমিশন দিতে পারবেন আর কি, এটা বলা আছে। কিন্তু ওনারা করেছেন কি, ওনারা এসে কোর্টের কাছে আগে আসছেন। তা আমরা যেটা সাবমিশন রেখেছি যে আইনের বিধানকে বাইরে যাওয়ার সুযোগ নেই। কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে। প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে। এবং আমরা এটা সাবমিট করেছি যে আদালত এই স্ট্যাটিউট যেটা আছে অর্থাৎ বিধিবদ্ধ যে আইন আছে এর বাইরে কোনো আদেশ দিতে পারবেন না। আদালত অনেক সময় ন্যায় বিচারের স্বার্থে আদেশ দিতে পারেন কখন, যেটা আইনের মধ্যে আছে অথবা আইনে সুস্পষ্ট নাই যে কোনো দিকে যাওয়ার সুযোগ আছে, তখন কিন্তু আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। কিন্তু যেখানে স্ট্যাটিউট সুনির্দিষ্টভাবে বলে দেয় যে এই কাজটা করা যাবে না বা এটার সাথে এই শর্ত যুক্ত আছে, তখন আদালত পারমিশনটা দিতে পারে না। তো আদালত এটা শুনেছে, দুই পক্ষকে শুনে পরবর্তীতে এটা আদেশ দেবেন বলেছেন। একটা আদেশ তারা চেম্বারে হয়তো দিবেন, যেটা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে, নিশ্চয়ই সেটা তারা করবেন না। এটাই ছিল মূল কথাটা। আর একটা জিনিস যেটা হয়েছে, আমরা বলার চেষ্টা করেছি যে ওনারা অ্যাডজর্নমেন্ট চাচ্ছিলেন, বেশি করে সময় চাচ্ছিলেন। আমাদের আইনের সেকশন 13 খুব স্পষ্ট করে বলা আছে যে এই মামলার কোনো অ্যাডজর্নমেন্ট থাকবে না, তার মানে প্রতিদিন নিয়মিত চলবে। সেক্ষেত্রেও তো ওনাদেরকে 17 তারিখ হলে প্রায় এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। তা একটা জিনিস আমরা মেসেজটা ক্লিয়ার করতে চাই যে এটা একটা বিশেষায়িত আদালত, এইখানে বিদেশি আইনজীবী আনার সুযোগ আছে, আইনের নির্দিষ্ট কাঠামো বা নির্দিষ্ট পরিক্রমা অতিক্রম করে তাকে আসতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা বিশেষ পারপাজে, অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো একটা অতি গুরুতর অভিযোগের বিচারের জন্য। সুতরাং এইটার প্রসিজিওরটা সাধারণ আদালতের চেয়ে ভিন্ন। এই কারণেই এখানে আইনে বিশেষ বিধান যুক্ত করা হয়েছে যে কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া এটা চলবে। তবে যুক্তিসঙ্গত যতটুকু সময় দরকার সেটা দেওয়া হবে। সেটা রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে হত্যার কারণ। এর আগে সোমবার সকালে শাহজাহান রোডের 14 তলায় একটি আবাসিক ভবনের 7ম তলায় গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার মেয়ে 9ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন ছিল গৃহকর্মী আয়েশা। ঘটনার দিন সকাল 7:52 বোরখা পরে বাসায় ঢোকে সে, আর 9:30 নাগাদ নিহত নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায়।
নাটোরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলার আসামি হয়েছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী ও স্বজনরা। অভিযোগ, মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ভুক্তভোগী সহ স্থানীয়রা। পুলিশ বলছে, দুটি মামলারই তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের অভিযোগে এলাকায় গণপিটুনি, হাসপাতালে ভর্তি করেছিল স্বজনরা। মামলার খবর পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে এলাকায় গা ঢাকা দেয় সদর উপজেলার জংলি গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি। পরদিন পালানোর চেষ্টা করলে আবারও তাকে ধরে ফেলে স্থানীয়রা। এই দফায় গাছের সাথে বেঁধে মারধর করা হয় অভিযুক্তকে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে। গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ওই আসামিকে। অভিযুক্তের সুষ্ঠু বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ এলাকাবাসী। আমাদের এলাকাতে এরকম ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটে নাই। দৃষ্টান্তমূলক সাজা হওয়ার দরকার। লোকটা আসলে খারাপ, ওনার চরিত্র ভালো না। উনি রাস্তাঘাটে যখন যে মেয়ে মানুষদের দেখে উনিদের খারাপ ইঙ্গিত করে কথা বলে। এরপর গেল ২৬ নভেম্বর পাল্টা মামলা করেন ধর্ষণ মামলায় কারাগারে থাকা ব্যক্তির স্ত্রী। নির্যাতনের শিকার নারীর স্বামী সহ পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও লুটপাটের মামলা করেন তিনি। তাদের সাথে বাইন্দা অনেকেই মারছে ভাই, পাড়ার অনেকেই মারছে। আর পাড়ার মানুষের সবাক বলিছে যে ধর্ষণ করছে। কেউ কি দেখছে? কেউ তো দেখেনি। আমার কথা তুই প্রমাণ নাই, বুনিয়াতে হচ্ছে কেসে ফাঁসালো, আমার মারতেছে, এইভাবে অপমান করলো। এটা তো করা উচিত হয়নি। প্রমাণ বাই কর, তারপর আমি যা করার আমি করব। এদিকে ডাক্তারি পরীক্ষায় ভুক্তভোগী নারীকে ধর্ষণের আলামত মিলেছে। অভিযুক্তই অপরাধী কিনা তা নিশ্চিতে ডিএনএ স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। জোরপূর্বক শারীরিক সম্পর্কের লক্ষণ ছিল, তবে আমরা যে ভেজানো সব টেস্ট করি সেখানে কোনো ইয়ে ছিল না, মানে পরীক্ষা করি সেটা কোনো স্পার্মাটোজোয়া পাওয়া যায়নি। আর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় স্যাম্পল পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, ধর্ষণের ঘটনা মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পাল্টা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। আমার মেয়ে আমার চাচা শ্বশুরদের উল্টা মামলা কেস দিয়েছে। আর আমাদের বাসায় এসে এই গেট ধাক্কায়, জানালা ধাক্কায় হয়রানির উপর রাখছে। আজ অনেকদিন এসে বাসায় থাকতে পারি না। বাসার আশেপাশে হুমকি দিয়েছে, মারধর করবে, ধরতে পারলে নিয়ে যাবে। যদি সমঝোতা না আসে, তাহলে আমাদের নামে এই মামলা করবে। মামলা করার আগে বলছিল, তাহলে আমাদের নামে একটা মিথ্যা মামলা করবে। দুটি মামলারই তদন্ত চলছে। আসল অপরাধীকে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পুলিশ। দুইটি মামলাই এখন সদর থানায় তদন্তাধীন রয়েছে। আমরা প্রকৃত যারা ভিকটিম তারা যাতে ন্যায় বিচার পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছি। ঘটনার সূত্রপাত গেল ১৩ নভেম্বর। প্রতিবেশীর বউকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মধ্যবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে পাকড়াও করে গণপিটুনি দেয় এলাকাবাসী। সেদিন রাতেই ভুক্তভোগী নারীর স্বামী থানায় মামলা করে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বসে নিত্যপণ্যের বাজার। স্কুল মাঠে দোকান থাকায় নিয়মিত হয় না অ্যাসেম্বলি, ব্যাহত হয় পাঠদান ও ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলাও। অভিযোগ রয়েছে, স্কুল কর্তৃপক্ষ ও ইজারাদারদের যোগসাজশেই চলে অবৈধ এই বাজার। বার্ষিক পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের এই চিত্র দেখে হতবাক খোদ জেলা প্রশাসকও। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এটি আসলেই স্কুল নাকি বাজার? প্রথম দেখায় এমন প্রশ্ন জাগতেই পারে। সপ্তাহে সোম আর শুক্রবার এমন দৃশ্যের দেখা মেলে ফরিদগঞ্জের চিরকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এলাকাবাসী জানায়, প্রাথমিক এই বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরেই বসে বাজার। একসময় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা সবজি নিয়ে মাঠে বসতেন। বাজারটি জমজমাট হয়ে উঠলে এর নিয়ন্ত্রণ নেয় স্থানীয় প্রভাবশালীরা। বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করত আওয়ামী লীগ নেতারা। বর্তমানে ইজারার নামে টাকা তুলছেন বিএনপি নেতা পরিচয়দানকারী মাসুদ আলম। অভিযোগ রয়েছে, স্কুল কমিটির যোগসাজশেই চলে অবৈধ এই বাজার। এমনকি যেদিন বাজার বসে সেদিন আগে ভাগেই ছুটি দেয়া হয় স্কুল। পড়াশোনা করছি এই স্কুলেই, তো দীর্ঘদিন ধরে এই স্কুল মাঠে বিভিন্ন বাজার, যেমন সবজির বাজার, জুতা, বিভিন্ন জিনিস উঠতো, বলা মানে পড়ার বিভিন্ন ব্যাঘাত ঘটতো। এটা খারাপ। এই স্কুলে লেখাপড়ার টাইমে স্কুল বাজারটা মিলে বাজারে দিয়ে সকালে স্কুল দিয়ে দিতে হয়। ব্যবসায়ীরা জানায়, স্কুলের কাছেই ৪% জমি বাজার বসানোর জন্য ইজারা দেয়া আছে, কিন্তু জায়গাটি ছোট হওয়ায় স্কুল মাঠেই বসে নিত্যপণ্যের বাজার।
আর খাদের দাম বিগত দিনে 40 টাকা, ওটা লাগে 80 টাকা। স্কুলের সামনে দোকানদারি করতাম, প্রতি বাজারে 40 টাকা করে দেওয়া লাগতো। স্কুলের মাঠটা যেন বাদ দিয়া ইজারা দেওয়া হয়, যে টুকু অংশ থাকে এইটুকু অংশ কর্তন করে যেন বাজারটা যেন ডাক দেওয়া হয়। নির্দিষ্ট জায়গা ছেড়ে স্কুল মাঠে বাজার বসিয়ে টাকা আদায়ের বিষয়ে সদুত্তর মেলেনি ইজারাদার মাসুদ আলমের কাছে। বিগত সময় নিজেরা দিছে, এই নিয়মে আমি নিছি। স্কুল মাঠ তো আর ইজারা দেওয়ার সুযোগ নেই। ভিতরে যেহেতু জায়গা বাজার হয়ে গেছে, যেহেতু বিকল্প ব্যবস্থা নাই, তাহলে সেখানে একটা ব্যান্ডেল করে দেওয়া দরকার ছিল যে সোমবার যেহেতু বাজারের দিন, তাহলে সেখানে স্কুল বন্ধ হওয়ার পরে বাজার সেটাই মিলিয়ে হইব, কারণ স্কুল কমিটি তো অলরেডি একটা টাকা নেয় ভাই। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাওয়া যায়নি স্কুল কমিটির দায়িত্বশীল কাউকে। জান কেন, আপনি তো প্রধান শিক্ষক, তাই না? গত সোমবার বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে জেলা প্রশাসকের। বাজারটি উচ্ছেদের নির্দেশ দেন তিনি। আমি জেলা প্রশাসক হিসেবে এরকম একটা পরিবেশ দেখতে পাবো বা দেখছি, এটা আমার কাছে সত্যি অপ্রত্যাশিত। আমি স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদকে দায়ী করবো, তার পাশের ভবনে এরকম একটা সুন্দর বিদ্যালয়, চমৎকার একটা বিল্ডিং, তাদের সেই কর্তৃপক্ষ দায়ী আছে যে এখানে বাজার বসানোর কোনো সুযোগ নেই, ইজারা দেওয়ার প্রশ্নই আসে না। সরকারি প্রাথমিক বিদ্যালয় বাউন্ডারি দিয়ে একটা মাঠ। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস। জাহিদ হাসান, যমুনা নিউজ। অর্থনৈতিক উন্নয়নের জন্য নিজস্ব সম্পদের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ভ্যাট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঋণের টাকার খুব একটা উন্নয়ন হয় না, জিডিপির তুলনায় ভ্যাট অত্যন্ত কম। ভ্যাট আহরণ বাড়াতে হবে, মানুষ ট্যাক্স দিয়ে সুবিধা পেলে ঠিকই কর আহরণ বাড়বে। স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিয়ে বলেন, অনেক সময় ভ্যাট সরকারি কোষাগারে পৌঁছায় না। আর সাপ্লিমেন্টারি ডিউটি এগুলোকে তাকে যতটা কমানো, ওটা আমাদের রাজস্ব ব্যবস্থাপনাকে আরো একটু মডার্নাইজ করা, আরো আইটি ওরিয়েন্টেড করা, পিপুলস ফ্রেন্ডলি, ব্যবসায়ীদের ফ্রেন্ডলি করা, না হলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো। টানা 4 মাস ধরে কমছে পোশাক রপ্তানি। চলতি বছর বন্ধ হয়েছে শতাধিক নিটওয়্যার কারখানা। নতুনভাবে চালু হয়েছে বন্ধ হওয়া গার্মেন্টসের অর্ধেক। উদ্যোক্তারা বলছেন, গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংক খাতে জটিলতা এবং ক্রেতা প্রতিষ্ঠানের অসহযোগিতায় টিকে থাকা কঠিন। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প ট্যারিফ এবং বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট। পণ্য বৈচিত্র্যকরণ কিংবা ভিন্ন ভিন্ন গন্তব্য অনুসন্ধান, নানামুখী পরিকল্পনা করা হলেও তৈরি হয়নি বিকল্প বাজার। পোশাক খাতে ভর করেই টিকে আছে দেশের রপ্তানি বাণিজ্য। মোট রপ্তানি আয়ের বড় অংশই ধরে রেখেছে নিটওয়্যার খাত। তবে 1 বছরের বেশি সময় ধরে চলছে সংকট। ধারাবাহিক কমছে রপ্তানি। গেল নভেম্বরে রপ্তানি হয় $161 কোটি পণ্য। গেল বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল $173 কোটি, অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় 7%। ধারাবাহিক কমছে নিটওয়্যার পণ্য উৎপাদন, বন্ধ হচ্ছে কারখানাও। নিটওয়্যার পণ্য উৎপাদকদের সংগঠন বিকেএমই এর তথ্য, চলতি বছরের নভেম্বর পর্যন্ত বন্ধ হয়েছে শতাধিক কারখানা। এ সময় নতুন করে চালু কারখানার সংখ্যা 63। শুধু চলতি বছরই নয়, আগের 3 বছরেও বন্ধ হয়েছে 2 শতাধিক কারখানা। আমাদের এই বছর গিয়া 100-র উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই 2025 সালে, আর এর আগের 3 বছরে 225টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতের চরম সংকট। ব্যাংকিং খাতে নানা অজুহাতে আবার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যখন তখন। বায়ার আনইথিক্যালি আমার গুডস নিয়ে যাচ্ছে, পেমেন্ট দিচ্ছে না, এরকম কাহিনীও আছে। এই কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। কারখানার উৎপাদন বন্ধের ফলে বেড়েছে বেকারত্ব। চাকরি পেলেও মিলছে না কাঙ্ক্ষিত বেতন। চাকরি হারানোদের পাওনা পরিশোধও হচ্ছে গড়িমসি। বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে এই অভিযোগ নিয়ে। দ্বিতীয়ত আসতেছে, চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু তার যে পাওনা, সেই পাওনাও দেওয়া হয় নাই। চাকরিচ্যুত করার সময় তাকে কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা পয়সা অ্যাকর্ডিং টু ল, আইন অনুসারে না।
বলা হচ্ছে পোশাক খাতের সংকটের বড় কারণ বৈশ্বিক ট্রাম্প ট্যারিফে কমেছে পণ্যের চাহিদা। ট্রানজিশন পিরিয়ডে রয়েছে যেখানে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা আমাদের কারখানাগুলো করছে, আবার ট্রাম্প ট্যারিফ বা বৈশ্বিক বাজারেও যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেই ট্রানজিশনটি যাচ্ছে। আমার ধারণা যে মার্কিন বাজারে যে পরিস্থিতি চলছে এটা দীর্ঘস্থায়ী হবে না এবং এখান থেকে তাদের হয়তো বেরিয়ে আসতে হবে এবং ট্রাম্প এই ট্যারিফ জনিত যে বাজারের ক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হয়েছে এই জায়গাটা আরো হয়তো আস্তে আস্তে কমে আসবে। শুধু নিটর পণ্যই নয়, কমেছে ওভেন পণ্য রপ্তানিও। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে নতুন সংকট, ভেঙে দুই টুকরো হওয়ার শঙ্কায় ইয়েমেন। দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ইঙ্গিত দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি। 1990 সালের আগের মানচিত্রে ফিরতে চলছে বিক্ষোভও। স্বাধীন রাষ্ট্র না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। ইয়েমেনে গত কয়েকদিনে আন্তর্জাতিক স্বীকৃত সরকার এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে বিচ্ছিন্নতাবাদী এসটিসি যোদ্ধাদের হয় তুমুল লড়াই। দক্ষিণাঞ্চলের সিংহভাগই দখলের দাবি এসটিসির সশস্ত্র যোদ্ধাদের। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের দখলে বন্দরনগরী এডেনও। শহরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি হিসেবে পরিচিত। প্রেসিডেন্টের বাসভবন সহ বিভিন্ন সরকারি অফিস আদালতে ঝোলানো হয়েছে এসটিসির পতাকা। গোষ্ঠীটির দাবি প্রধানমন্ত্রী সহ পালিয়েছেন শীর্ষ ব্যক্তিত্বরা। একসময় সাউথ ইয়েমেন আলাদা রাষ্ট্র ছিল, যা 1990 সালে ইয়েমেনের সাথে একত্রিত হয়। আগের মানচিত্রে ফিরে দক্ষিণাঞ্চলে স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে এসটিসি। পৃথক রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের। এটি একসময় প্রতিষ্ঠিত রাষ্ট্র ছিল। রাষ্ট্র পুনরুদ্ধার করা আমাদের অধিকার। হুতিরা সানায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। দক্ষিণাঞ্চল অবশ্যই নিজস্ব জনগণের মাধ্যমে শাসিত হবে। রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন দেশের সমর্থন আদায়ের চেষ্টা করছে গোষ্ঠীটি। এমনকি আন্তর্জাতিক জোটের অংশ হয়ে হুতির বিরুদ্ধে লড়াই করতেও রাজি তারা। আমরা একা হুতিদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। একটি আরব এবং আন্তর্জাতিক জোট গঠিত হলে ইনশাআল্লাহ সম্মুখ সারিতে থাকব। তবে সর্বপ্রথম উত্তরের জনগণকে তাদের ভূমি মুক্ত করার ইচ্ছা থাকতে হবে। গৃহযুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের মদদে গঠিত হয় এসটিসি। হুতি বিদ্রোহীরা রাজধানীর নিয়ন্ত্রণ নিলে সরকারি বাহিনী সহ অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে তারাও দক্ষিণাঞ্চলে অবস্থান নেয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের খবর জানাবো। কটাকে প্রথম টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 101 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। টসে হেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 175 রান তোলে স্বাগতিকরা। জবাবে রান তাড়ায় লজ্জার রেকর্ড করে 12 ওভার 3 বলে মাত্র 74 রানে অল আউট দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-20তে প্রোটিয়ারদের এটি সর্বনিম্ন স্কোর। এর আগে 2022 সালে রাজকোটে রান তাড়ায় 87 রানে অল আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। বড় জয়ের ম্যাচে আন্তর্জাতিক টি-20তে 100তম উইকেটের মাইল ফলক স্পর্শ করেন জসপ্রীত বুমরা। আশদীপের পর ভারতের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20তে 100 উইকেট পেলেন বুমরা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।